আপনি বিরতির আগে বলছিলেন যে এটার ইফেক্ট, এই যে উত্তেজনা, এটার ইফেক্ট হয়তো 2 থেকে 3 সপ্তাহ পর বোঝা যেতে পারে। তো একটু জানতে চাইবো যে এই যে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে কি ধরনের ঝুঁকি তৈরি করছে? পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি, আমাদের দেশের কথা বলি, আমাদের এখানে কি ধরনের ইফেক্ট পড়তে পারে? যদিও ডোনাল্ড ট্রাম্প বলছিলেন কিছুক্ষণ আগে, তিনি বলেছেন একটি গণমাধ্যমে যে এই যুদ্ধটা 4 সপ্তাহ পর্যন্ত তারা প্রলং করতে পারে। না, আপনার ইম্প্যাক্ট তো ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। কারণ আপনি একটু আগেই বলেছিলাম যে হরমুজ স্ট্রেইট, হরমুজ প্রণালীটা, সেখানে গ্লোবাল মানে অয়েল ট্রান্সপোর্টেশনের 20-30% কিন্তু হরমুজ প্রণালী দিয়ে ট্রান্সপোর্টেশন হয়। সুতরাং এখানে মানে যদি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর কথা ধরেন, সেখানকার বিজনেস, অয়েল এক্সপোর্টিং এবং তাদের গ্লোবাল বিজনেস, এগুলো সাংঘাতিকভাবে ডিসরাপ্ট হয়ে যাবে। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কেন পৃথিবীর ধরেন চায়না, জাপান, সাউথ কোরিয়া থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে ইন্ডিয়া, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এরা সবাই কিন্তু প্রোফাউন্ডলি অ্যান্ড হেভিলি ডিপেন্ডেন্ট অন দি সাপ্লাই অফ আপনার যে অয়েল সাপ্লাই ফ্রম দিস কান্ট্রিজ। বিশেষ করে আমাদের 90% ধরেন যে ক্রুড অয়েল এবং মানে এলএনজি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এগুলো কিন্তু সব আসে ওই হরমুজ প্রণালী দিয়ে। তো সেখানে যদি আপনার এটা যদি এফেক্টেড হয় ওই অঞ্চল, তাহলে তেলের দাম কোথায় উঠবে এটা কল্পনা করা খুব মুশকিল। আপনার এখনই কিন্তু রাইজিং ট্রেন্ড, দেখছিলাম আমরা প্রায় $77-78 বা এরকম চলে গেছে। এইটা যদি আপনার $90-100 পৌঁছে যায় তেলের দাম, তাহলে আমরা তো খুবই হেভিলি ডিপেন্ডেন্ট অন, মানে কি বলবো, যে এই মানে অয়েল, মানে এনার্জি বিল আমাদেরকে বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো এনার্জি বিল যদি বাড়ে, তাহলে আমাদের তো মানে মূল্যস্ফীতি বলেন, তারপরে আমাদের ওভারঅল যে মানে কি বলবো, যে ইকোনমিক যে সার্কুলেশন, সেটার উপরে মারাত্মকভাবে প্রভাব পড়বে। এটা গেল একটা, তেলের সরবরাহের উপরে। দ্বিতীয় কথা হলো যে ইতিমধ্যে কিন্তু একটু খবর পেয়েছি যে আপনি ধরেন যে ইরান যে পাল্টা হামলাগুলো করছে, তাতে শুধুমাত্র স্ট্র্যাটেজিক মিলিটারি ইন্টারেস্ট মানে সীমাবদ্ধ নেই। এগুলো কিন্তু বেশ বিমানবন্দরগুলোকেও কিন্তু আঘাত করছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এয়ারপোর্টও কিন্তু আক্রান্ত হয়েছে। তো এই বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল করেছে, এরকম অনেক দেশ ফ্লাইট ক্যান্সেল করেছে। তাহলে এয়ারলাইন বিজনেস কিন্তু উইল বি হেভিলি ইম্প্যাক্টেড। এরপরে আমাদের দেখেন এই মধ্যপ্রাচ্য দেশগুলোতে আমাদের প্রবাসীরা কাজ করছেন, বিপুল সংখ্যক প্রবাসী আমাদের কাজ করছেন, রেঞ্জিং ফ্রম সৌদি আরব থেকে বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, এসব দেশে, এই সবগুলো দেশে গালফ যে ভুক্ত দেশগুলো রয়েছে, এইখানকার মানুষজন কিন্তু এখন মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, এবং সুযোগ পেলে হয়তো তারা আবার এখানে রিপ্যাট্রিয়েট করবে, তারা হয়তো চলে আসতে চাইবে। তো এগুলো কিন্তু একটা মানে ভয়াবহ একটা ইকোনমিক ইম্প্যাক্ট হবে। ইস্যু শুধুমাত্র বাংলাদেশ না, মনে করি যে এটা চায়না থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, ইভেন আমেরিকান ইকোনমিও কিন্তু এই যে 4 সপ্তাহ ধরে যদি যুদ্ধ চালাতে পারেন উনি, তাহলে আমেরিকান ইকোনমি বলেন আর আমেরিকান জনসমর্থন বলেন, সেটা কোন জায়গায় যাবে চিন্তার বিষয়। তবে হ্যাঁ, লাভবান হচ্ছে এগুলোর যে ভূ রাজনৈতিক যে কৌশলগত যে অবস্থা, মানে অ্যানালিসিসগুলো হয়, তার মধ্যে ধরেন এই যে কিছুদিন পর পর শুধুমাত্র আপনার কি বলে যে নিজেদের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করা বা ইসরায়েলকে প্রোটেক্ট করা, এগুলো একটা ইন্টারেস্ট। অ্যাট দ্য সেম টাইম আপনার মিলিটারি কমপ্লেক্সকে রক্ষা করাও কিন্তু একটা বিরাট মানে কি বলবো যে স্বার্থ। আপনি ধরেন যে পৃথিবীতে যখনই একটা যুদ্ধ বাঁধানোই কিন্তু মিলিটারি কমপ্লেক্সগুলোর কাজ। ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে, আমেরিকা যেভাবে ইন্ধন দিচ্ছে, এটা তাদের কৌশলগত স্বার্থের সঙ্গে তাদের কিন্তু অস্ত্র ব্যবসাও কিন্তু একটা বড় একটা মানে স্বার্থ এটার সঙ্গে জড়িত। সুতরাং যুদ্ধ প্রলং করলে হয়তো মিলিটারি কমপ্লেক্স লাভবান হবে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হবে, একটা রিসেশন তৈরি হবে, এবং সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি মোড় নিচ্ছে কিনা। এটা তো ধরেন আমরা ইউক্রেন রাশিয়ার সময় এই ধরনের একটা আশঙ্কার কথা আমরা শুনেছি। হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ কখন আপনার এসকালেট করতে পারে। আপনি ধরেন যদি ইফ ইউ লুক অ্যাট দি মানে ইরানিয়ান কেমিস্ট্রি ইনসাইড, আপনি তাদের যে পারমাণবিক যে পারমাণবিক স্থাপনায় আইএইএ বলছে এখনো পর্যন্ত পারমাণবিক স্থাপনায় আঘাত করার মতো কোনো সিমটম বা কোনো লক্ষণ তারা দেখেন নাই। কিন্তু হু নোজ, যখন ইরানের অবস্থা, ইরান যে এখন ইউরেনিয়াম এনরিচমেন্টের শেষ পর্যায়ে নাই, তাদের যে নিউক্লিয়ার যত অনেক নজরদারি তাদের উপর হয়েছে, আইএইএ তাদের উপর নজরদারি করছে, কিন্তু
তাদের যদি আপনার ইউরেনিয়াম স্থাপনার মধ্যে যদি কোনো ধরনের আঘাত পড়ে অথবা তারা যদি ইন্টেনশনালি করে, যখন আপনার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হবে, কুড বি ইট ট্রিগার ইনটু আ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, হইতেও পারে। এটা তো আশঙ্কা থেকেই যাচ্ছে। আপনার ইমিডিয়েট আশঙ্কা কি? ইমিডিয়েট আশঙ্কা হচ্ছে যে আপনার ইরান নন প্রলিফারেশন ট্রিটিতে সিগনেটারি, তারা তো ওখান থেকে ধরে নিজেদেরকে এখন উইথড্র করে ফেলবে, যে কোনো ধরনের এনগেজমেন্ট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে পারে যদি তাদের দেওয়াল একেবারে এক্সট্রিমলি মানে পিঠ থেকে যায়, রেজিম চেঞ্জের শেষ ধাপে যদি চলে যায়, তাহলে ইরানিয়ানরা যারা আপনার এই বর্তমান রেজিমের সমর্থক আছে তারা তো সংখ্যায় কম নয়। সুতরাং তারা যদি এই ধরনের একটা এক্সট্রিম অবস্থার মধ্যে চলে যায়, অল আউট যুদ্ধের ঘোষণা করে, যতটুকু তাদের সামর্থ্য আছে, বেসিক্যালি তাদের তো ধরেন এখন আমেরিকানরা শুধু আকাশপথে আক্রমণ করছে, যদি তারা এটা যদি পুরোপুরি ইরানকে তাদের অকুপাই করতে হয় বা ইরানের রেজিম চেঞ্জ করতে হয়, তাহলে তাদের হয়তো পদাতিক সৈন্য মানে নামাতে হবে মানে ওখানে। কিন্তু ইরানের তো কিন্তু আপনার ধরেন ইনফ্যান্ট্রি পাওয়ার কিন্তু কম না, ইরানে কিন্তু হিউজ নাম্বার অফ পদাতিক মানে বাহিনী রয়েছে।